গঠন করলো রাজ্য সরকার, আর আজ সিবিআই দিল হাইকোর্ট। সিবিআই দিল, কিন্তু সিবিআই তদন্তে মানে সিবিআই এই নির্দেশে খুশি নন তিনি চলে গেলেন ডিভিশন বেঞ্চে। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, হাইকোর্ট সিবিআই দিতে গিয়ে কি বলল, এবং সন্দীপ ঘোষ পাল্টা ডিভিশন বেঞ্চে কেন, আর ডিভিশন বেঞ্চে গিয়ে কোনো স্বস্তি পাওয়ার সম্ভাবনা আদৌ আছে কিনা? দেখো, ডিভিশন বেঞ্চে ইতিমধ্যে দৃষ্টি আকর্ষণ করেছে ডাক্তার সন্দীপ ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য এবং বিচারপতি হরিশ ট্যান্ডনের। ডিভিশন বেঞ্চে জানানো হয় যে তাদের যুক্তি, তাদের আইনি যুক্তি অনেক কিছু বলার জায়গা ছিল, কিন্তু তারা বলতে পারেনি। তারা একটি আলাদা করে অ্যাপ্লিকেশন করে ওই সিঙ্গেল বেঞ্চে তাদের বক্তব্য জানাতে গেছিলেন, সেই আবেদনটিও গ্রহণ করেনি বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। এই অবস্থায় ডিভিশন বেঞ্চ তাদের উপর হস্তক্ষেপ করুক, কারণ তার বিরুদ্ধে অভিযোগ, ডাক্তার সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ, মূলত তার দিকে বারবার আঙুল তুলে ডেপুটি সুপার এই ধরনের অভিযোগ আনছেন। এই ঘটনায় কোথাও একটা একতরফা সিদ্ধান্ত হয়ে থাকতে পারে, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের রায়ে কোথাও একটা ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, তাই সেটা জরিপ করুক, সেটা খতিয়ে দেখুক ডিভিশন বেঞ্চ। বিচারপতি হরিশ ট্যান্ডন জানান কোন নির্দেশ দিয়েছে ডাক্তার সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিঙ্গেল বেঞ্চ, সেই নির্দেশের কপি আগে ডিভিশন বেঞ্চকে দেখানো হোক। সেটা দেখার পরই আদালত সিদ্ধান্ত নেবে এই মামলা জরুরি ভিত্তিতে শুনানি করা হবে কিনা, নাকি এই মামলা পরে শুনানি করা হবে। কিন্তু সিঙ্গেল বেঞ্চের নির্দেশের কপি আসতে এখনো ঘন্টাখানেক সময় রয়েছে। কাজে এই ঘন্টাখানেক সময় এই মুহূর্তে ডাক্তার সন্দীপ ঘোষের জন্য অত্যন্ত অস্বস্তি। সেই নির্দেশের কপি না পাওয়া পর্যন্ত ডিভিশন বেঞ্চ এই মামলা যে হস্তক্ষেপ করবে না তা এক প্রকার নিশ্চিত। ডিভিশন বেঞ্চে তড়িঘড়ি ছুটে গেলেও আপাতত কোন রকম সুরাহা করতে পারলেন না, অস্বস্তি বজায় রইল ডাক্তার সন্দীপ ঘোষের, বিপাক বাড়লো, একথা বলাই যায়। অন্যদিকে সিঙ্গেল বেঞ্চ বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ জানিয়ে দেন, যেহেতু রাজ্যকর ঘটনা 9 অগস্ট থেকে আজ পর্যন্ত যে ঘটনাক্রমে এগিয়েছে, পুরো এপিসোডটাকে কলকাতা হাইকোর্ট মনে করছে পুরো বিষয়টা একটাই, আরজিকর ইস্যু। সেই জায়গায় ধর্ষণ খুনের মতো ঘটনা রয়েছে, ভ্যান্ডালিজম রয়েছে, এবং তৃতীয় হিসেবে বড় যেটা এই দুর্নীতির অভিযোগ, অর্থাৎ তার জামানায় দুর্নীতির অভিযোগ। কাজেই একই ঘটনায় দুটো সমান্তরাল তদন্ত হতে পারে না। এই নিয়ে কলকাতা হাইকোর্ট বকটুই জাজমেন্ট, একই সঙ্গে সুপ্রিম কোর্টের একাধিক জাজমেন্ট রয়েছে, যে জাজমেন্টে সমান্তরাল দুটো তদন্তকারী সংস্থা তদন্ত করতে পারে না। একই ঘটনার প্রেক্ষিতে এই বিষয়টিকে, দৃষ্টিকোণটিকে, যুক্তিকে মান্যতা দিয়েই কলকাতা হাইকোর্ট এই ঘটনা, অর্থাৎ আক্তার আলী ডেপুটি সুপার তার অভিযোগের ভিত্তিতে ডাক্তার সন্দীপ ঘোষ তার জামানার বিভিন্ন অপরাধ বা দুর্নীতির যে অভিযোগ রয়েছে তার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিল। এই যে তুমি বললে যে আক্তার আলী প্রাক্তন ডেপুটি সুপার, তিনি আরজি করের, তার অভিযোগের ভিত্তিতেই, তার আবেদনের ভিত্তিতেই এই সিবিআই তদন্ত হাইকোর্টের, তিনি কি বলছেন? যেই অভিযোগগুলো করেছিলাম আমি, সেই অভিযোগগুলোতে এখনই আমি স্ট্যান্ড করে আছি। আর আমি এগুলো কেন করেছি, তার একটা কলেজ ধরুন, একটা কলেজে আমি অনেক বছর কাজ করেছি, ওই কলেজ আমার মায়ের মতন ছিল। আপনার মাকে যদি কেউ শর্মসার করে, যে দাগ লাগায়, তাকে আপনি ছাড়বেন? ছাড়বো না। তারপরে উনি ছাত্রদের যে জীবন নিয়ে খেলা করতেন, এইটা আমি সহ্য করতে পারিনি, এই অন্যায় আমি সহ্য করতে পারিনি, যার জন্য আমি বাধ্য হলাম ক্যামেরার সামনে আসতে। আজকে আমি অনারেবল কোর্টকে থ্যাঙ্কস জানাচ্ছি কি আমার প্রেয়ার রেজিস্টার হয়েছে, উনি আদেশ দিয়েছেন এবং সিবিআইকে ইনকোয়ারি করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছে। এবার এই ডক্টর সন্দীপ ঘোষের মতন যত লোক আছে সবাইকে এক্সপোজ করে শাস্তি দেওয়া উচিত। ছাত্রদের জীবন নিয়ে খেলা করতে আমি আর দেব না। আমি এই বাংলার মাটিতে কাউকে খেলা করতে দেব না। দরকার হলে তাতে আমার যদি প্রাণের আহুতি দিতে হয় আমি দেব। ডিভিশন বেঞ্চে তো গেলেন সন্দীপ ঘোষ, কিন্তু এখনই বোধহয় স্বস্তি পাচ্ছেন না, এবং আরো অস্বস্তির বিষয় হতে পারে। সিবিআই ইডি দুটোই চেয়েছিলেন বলে দাবি আক্তার আলীর আইনজীবী, যদিও সিবিআই হওয়ার পরে এই আর্থিক দুর্নীতিতে ইডি তদন্তভার নেওয়া বোধহয় আর বেশি সময়ের অপেক্ষা নয়। কি বললেন আগে দেখাই তরুণজ্যোতি তিওয়ারি, আক্তার আলীর আইনজীবী, তারপরে যাব আমাদের প্রতিনিধি অর্ণবের কাছে। মামলাতে চাইলেন ইডি মূলত যারা আর্থিক অপরাধ তদন্ত করে, কিন্তু এক্ষেত্রে আপনারা পেলেন সিবিআই, তাতে তো আপনাদের মামলাদের আসল উদ্দেশ্য কি সফল হবে না? আমরা দুটোই চেয়েছিলাম, সিবিআইও চেয়েছিলাম, ইডিও চেয়েছিলাম। আপনি প্রেয়ারগুলো যদি দেখেন তাহলে হবে। যদি সিবিআই তদন্ত করে তাহলেও আমার উদ্দেশ্য সফল হবে। কারণ হচ্ছে সিবিআই ইনভেস্টিগেট যখন করবে, ফিনান্সিয়াল স্ক্যাম আছে, যখন ফিনান্সিয়াল স্ক্যামে যখন কেস রেজিস্টার্ড হবে, কোয়াইট নর্মাল শিডিউল অফেন্স হিসাবে ইডি এর মধ্যে আসতে বাধ্য, ইডি আসবে। সুতরাং আমার উদ্দেশ্য সফল হবে। এটা এরকম কোনো তদন্ত নয় যে সিবিআই ইডি নিজের মতো করে যাবে, কোর্টে তত্ত্বাবধানে হবে, কোর্টে রেগুলার রিপোর্ট ফাইল করা হবে, জুডিশিয়াল ইন্টারভেনশন একটা থাকবে এর মধ্যে। কোর্টের